আজ আমরা চলেছি ভুবনডাঙ্গার উদ্দেশ্যে। স্থানীয় ডাকাত ভুবনের নামানুসারে এখানের নাম হয় ভুবনডাঙ্গা। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানকার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে এখানে জমি কিনে বসবাস শুরু করেন। এই ভুবনডাঙ্গাকে আজ আমরা শান্তিনিকেতন নামে চিনি। আজকে সকালে বৃষ্টি হয়ে গাছপালা একদম সবুজ হয়ে গেছে, শুকনো ভাবটা কেটে গেছে। গুড মর্নিং। আজকে আমাদের এখানে থার্ড ডে। সকাল সকাল উঠে পড়েছি। আজকে সকালে এখানে বৃষ্টি হয়েছে, ভালোই লাগছে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। সবাই উঠে পড়েছি, এবার আস্তে আস্তে রেডি হব। আর এরপরে আজকে আমরা কি কি দেখবো না দেখবো সেগুলো সব বিস্তারিত আস্তে আস্তে জানাবো। আকাশে এখনো মেঘ আছে, মেঘে ঢাকা এখনো সূর্য। জানি না আজকে সারাদিন কেমন থাকবে ওয়েদার। এখন আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। তারপরে কয়েকটা জায়গা আমরা ঘুরবো, সেগুলো সব দেখাবো। রাস্তায় কোথাও একটা লাঞ্চ করে আমরা একেবারে কলকাতা বেরিয়ে যাবো। সারাদিন আমরা কিভাবে কাটাচ্ছি সব কিছু দেখাবো। আজকে রবিবার, ওই জন্য দোকান মাত্র এই কটাই রয়েছে। শনিবারের হাটে যে ভিড় ছিল সেই ভিড় কিন্তু আর এখন দেখা যাচ্ছে না। রোববারের সকালের হাট দিনের বেলা দেখার মজাই আলাদা। কালকে সন্ধ্যেবেলা কিছুই দেখা যাচ্ছিল না, কারণ এখন লাইটের পারমিশন নেই, অন্ধকারে কিছু বোঝাও যাচ্ছিল না। আমরা সোনাঝুরি হাট থেকে শপিং করে বেরোচ্ছি। চূড়ান্ত শপিং হয়েছে, কারণ কালকে অন্ধকারের মধ্যে আমরা সেরকম কিছু বুঝতেও পারিনি, কিনতেও পারিনি। আজকে রবিবার সকাল, তো আজকে আমরা সময়ও পেয়েছি, সুযোগও পেয়েছি। দিনের আলোতে ভালো লাগলো, ঘুরলাম, এনজয় করলাম, প্রচুর কেনাকাটা করলাম। সোনাঝুরি হাটে আমরা দই আর রাবড়ি টেস্ট করলাম, সেটা অসাধারণ ছিল। আমরা খেতে এত ব্যস্ত ছিলাম যে সেটা কিন্তু আর ভিডিও করে দেখানো হলো না। খালি খাওয়ার কথাটাই মনে ছিল, ভিডিও করার কথা আর মনে ছিল না। এবার আমরা আমাদের স্পটগুলো ভিজিট করতে এগিয়ে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি বল্লভপুর অভয়ারণ্য দেখতে। এটাই ডিয়ার পার্ক। আমরা ডিয়ার পার্কে ঢুকে পড়েছি। 1957 সালে এটি রিজার্ভ ফরেস্ট ঘোষিত হয়। হরিণ দেখা গেছে, থ্যাঙ্ক গড। এই ময়ূর আছে, এই ময়ূর আছে। এখানে কি কি পাখি পাওয়া যায় সেটা এখানে লিস্ট করা রয়েছে। আমরা ডিয়ার পার্কের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। শান্তশিষ্ট পরিবেশ, ভালো লাগছে। পরিবেশটা একদম শান্তশিষ্ট। এখানে একটা টাওয়ার আছে, এর উপরে উঠলেও অনেকটা জঙ্গল দেখা যায়। উঠে পড়েছি, হাঁপাচ্ছি এখন। চারদিকটা পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা এখন হরিণ দেখতে পেয়েছি, খাবার খেতে এসছে। খাবার খেতে এসছে হরিণগুলো।
প্রচুর হরিণ দেখা যাচ্ছে, প্রচুর হরিণ দেখা যাচ্ছে, প্রচুর। এখানে ঘুরে বেড়াচ্ছে এরা। আমরা যখন ঢুকেছিলাম তখন একটাও ছিল না, কিন্তু একটু ভেতরে হাঁটতে হাঁটতে এখন অনেক হরিণ চলে এসছে। আমরা এখন ময়ূর দেখতে চলে এসেছি। ময়ূর খাঁচায় বন্দি, হরিণের মতন ছাড়া কিন্তু নয় ময়ূরগুলো। ময়ূরটা লজ্জা পেয়ে আমাদের পেছন দেখিয়ে চলে গেল। আয় বাবা, লজ্জা পেও না, কাছে এসো। এই তো এই তো দোস্তিকা হাত বাড়াচ্ছি আমরা, এসো। হাই, হ্যালো, হাই। এই আমাদের ভবিষ্যতের দুজন ইউটিউবার ভিডিও শ্যুট করতে ব্যস্ত। আমরা একদম ময়ূরের ঘরের কাছে চলে এসেছি। হ্যাঁ, একদম পুরো ময়ূরের ঘরের কাছে। আমরা ডিয়ার পার্ক দেখে এখন বেরোচ্ছি। প্রচুর হরিণ দেখেছি। ঢোকার সময় ফাঁকা ছিল, মনটা খারাপ ছিল। ফেরার সময় অনেক হরিণ দেখলাম, মনটা ভরে গেল। বাচ্চা দুটো তো ভীষণ খুশি এত হরিণ দেখে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এর পরের স্পটের দিকে। আমরা এখন চলে এসেছি সুরুল রাজবাড়িতে, যা কিনা সরকার রাজবাড়ি নামে বিখ্যাত, সুরুলিয়াও বলা হয়। এই রাজবাড়ি কিন্তু প্রায় 300 বছরের কি 300 বছরেরও বেশি পুরনো রাজবাড়ি। প্রথম এখানে আসেন এই গ্রামে ভারতচন্দ্র সরকার নামে যে ব্যক্তি, তারই বংশধর কিন্তু শ্রীনিবাস সরকার, যিনি কিনা এই রাজবাড়ি তৈরি করেছিলেন। উনি ছিলেন একজন ব্যবসায়ী। ইলামবাজারের কাছে সাহেব ঘাটে উনি জাহাজের পালের ব্যবসা করতেন। সেই থেকেই তার আর কি ব্যবসা বাণিজ্য, সেখান থেকে এত বড় প্রাসাদ। এরপরে পরবর্তীকালে এই নাট্য মন্দির অনেক কিছু সংস্কার করা হয়েছে। এই রাজবাড়ি যত দিনের পুরনো, যত বছরের পুরনো, এখানে কিন্তু দুর্গাপুজো যেটা হয় সেটাও ঠিক তত বছরেরই পুরনো। রাজবাড়ি এবং দুর্গাপুজো দুটো একই সময় থেকে শুরু হয়। আর পেছনেই আমরা দেখতে পাচ্ছি মা দুর্গার কাঠামো রয়েছে, যেটা প্রত্যেক বছর একই কাঠামো ব্যবহার করা হয়, এবারও সেটাই রয়েছে। মা দুর্গার স্ট্রাকচার এখানে করা আছে। আমরা এখন এগিয়ে যাচ্ছি রাজবাড়ির চতুর্দিকে যে টেরাকোটার মন্দির আছে সেই মন্দির দেখতে। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি এই মন্দির, খুব সূক্ষ্ম কাজ করা মন্দিরের গায়ে, পুরো টেরাকোটার মন্দির। এই রাজবাড়ির চতুর্দিকে এরকম অনেক টেরাকোটার মন্দির আছে। এটা ঠিক রাজবাড়ির বাঁ দিকেই আছে, একদম পাশে গা ঘেঁষা। আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি বনবিথি রেস্টুরেন্টে। আমরা এখন ঢুকছি এখানে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, দেখাচ্ছি। খুব সুন্দর রেস্টুরেন্টটা দেখতে। ভেতরে যাওয়া যাক। কিন্তু প্রচন্ড ভিড়। প্রচন্ড ভিড়। আমরা এখন এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছি, ভীষণ ভিড়। আমরা আলটিমেটলি টেবিল পেয়ে গেছি, বসে পড়েছি। এখনো আমাদের খাবার সার্ভ হয়নি, অপেক্ষা করছি। আমাদের লাঞ্চ চলে এসছে। ভাত, বেগুনি, চিংড়ি মাছের মালাইকারি, এটা শুক্তোর মতন কোন একটা সবজি, পনিরের তরকারি আর ডাল, আর সঙ্গে আছে মাটন আর চাটনি, পায়েস, পাঁপড়। এগুলো পরে আসবে। এবার খেয়ে দেখা যাক কেমন লাগে। এটা কমপ্লিমেন্টারি।
শুক্তোটা ট্রাই করা যাবে এবার। বেগুনি রিপিট ছিল না, কিন্তু চাইলাম, ওরা কিন্তু অনেকগুলো বেগুনি একসঙ্গে দিয়ে গেল। আর শুক্তোটা খাচ্ছি, দারুণ হয়েছে শুক্তোটা। প্রত্যেকটা রান্না যা খাচ্ছি অত্যন্ত ভালো, ভীষণ স্বাদের খাবার, একদম ঘরোয়া খাবার, খুব ভালো লাগছে। আমি যদি বারবার আসি আমি বারবার এখানেই আসবো, এত ভালো খাচ্ছি। চাটনি চলে এসেছে, পায়েসটা অসাধারণ হয়েছে, কিন্তু অসাধারণ। চেটে পুটে সব শেষ করে দিয়েছি, একদম থালা পরিষ্কার, চিংড়ির খালি খোলস পড়ে আছে, আর কিচ্ছু নেই। খাওয়া দাওয়া নো ডাউট ভীষণ ভালো ছিল। ঘি দিয়েছিল, ঘিটাতে আমি সত্যি কথা বলতে কোনো স্বাদগন্ধ পাইনি, কিন্তু ডাল, শুক্তো, ধোকার ডালনা, প্রত্যেকটা সবজি খুব ভালো খেয়েছি। বেগুনির কথা তো আগেই বললাম, রিপিট ছিল না, তবু 4খানা বেগুনি এক্সট্রা দিয়েছিল। চাটনি, পায়েস, পাঁপড়, আমরা এক্সট্রা কিছু নিয়ে, আমরা ভেজ থালি নিয়েছিলাম, তার সঙ্গে এক্সট্রা নিয়েছিলাম মাটন আর চিংড়ি। প্রত্যেকটা আইটেম ভালো ছিল, দারুণ খেয়েছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে আমরা এখন বেরোচ্ছি। আমরা এখন চলে এসেছি রায়পুর রাজবাড়িতে। রায়পুরের নাম কিভাবে এলো তা নিয়ে দুটি মত শোনা যায়। এক মত অনুসারে রায়পুর নামে গ্রামটি গড়ে ওঠার আগে রায়চৌধুরীরা ছিল আদমপুরের জমিদার। পরবর্তীকালে এরা রায়পুরে উঠে আসে। জিতানাথ দত্ত ছিলেন এই পরিবারের সন্তান। মুর্শিদাবাদের নবাব আলীবর্দীর আমলে 1740 সালে জিতানাথ অজয় নদের তীরে কাটোয়া থেকে জয়দেব পর্যন্ত তার 10,000 সেনা নিয়ে পাশের গ্রাম সুপুরের আনন্দচাঁদের সঙ্গে জোটবদ্ধ হয়ে বর্গী আক্রমণকে প্রতিহত করেন। এই খবর শোনার পর আলীবর্দী জিতানাথ দত্ত চৌধুরীকে রায়চৌধুরী উপাধি দেন এবং পুরস্কার বাবদ 1000 টাকা ও তার বাড়ির গোপীনাথ ঠাকুরের নামে 1000 বিঘা জমি দান করেন। দ্বিতীয় মত অনুযায়ী 1764 সালে মেদিনীপুরের চন্দ্রকোনা হতে সিংহ পরিবারের আদি পুরুষ লালচাঁদ দে অজয় নদের তীরে রায়পুর গ্রামে আসেন এবং অধুনা মা মঙ্গলচণ্ডী বাড়ির নিকট বসতি স্থাপন করেন। ব্যবসা সূত্রে ইনি 100 তন্তুবাই পরিবারকে সঙ্গে নিয়ে বীরভূমে এসেছিলেন। সেই সময় চৌধুরীদের অবস্থার অবনতি হয়। 1770 সালে রায়পুর চৌধুরীদের নিকট হতে জমিদারি ক্রয় করে লালচাঁদ স্থানীয় জমিদার রূপে পরিগণিত হয়। লালচাঁদের 3 পুত্র ছিল, পঞ্চানন, রামকিশোর ও শ্যামকিশোর। 1773 সালে লালচাঁদ 60 বিঘা জমির ওপর 3 ছেলের জন্য 3টি মহল্লা বাড়ি তৈরি করেন। এগুলিতে মোট 120টি ঘর ছিল। শ্যামকিশোরের 4 পুত্র ছিল, জগমোহন, ব্রজমোহন, ভুবনমোহন ও মনমোহন। জগমোহনের জ্যেষ্ঠ পুত্র বিশ্বম্ভর বর্ধমানের মহারাজা তিলকচাঁদ মাহতাবের দেওয়ান ছিলেন। বর্ধমানের মহারাজ তাকে রায় উপাধি দেন, আর তা থেকেই গ্রামের নাম হয় রায়পুর বা রায়পুর। 1863 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর বার্ষিক 5 টাকা মূল্যে 2টি ছাতিম গাছ সহ 20 একর জমি স্থায়ী লিজ নেন রায়পুরের তালুকদার ভুবনমোহন সিংহর থেকে। আমরা আজ শান্তিনিকেতন হিসাবে যা দেখি তা মূলত রায়পুরের বিখ্যাত সিংহদের মালিকানাধীন জমি ছিল। আজ কেউ কেউ একে ভুতুরে প্রাসাদ বলে, কেউ বলে এটি সাপের আস্তানা, কিন্তু বীরভূমের 250 বছরের জরাজীর্ণ রায়পুর জমিদার বাড়ির দিকে তাকালে গর্ব এবং দুঃখের এক বিরল মিলিত অনুভূতির জন্ম দেয়। এখানেই মৃণাল সেনের খন্দহর সিনেমার শুটিং হয়েছিল। আজ অবধি এখানে 386টারও বেশি সিনেমা, সিরিয়াল আর ওয়েব সিরিজের শুটিং হয়েছে। সিনেমায় রাজবাড়ি হিসাবে ব্যবহারের জন্যই এই জমিদার বাড়ি লোকমুখে রাজবাড়ি হয়ে গেছে। বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে এই বাড়ির অবস্থা ভগ্নপ্রায়। ভেতরে ঢুকছি, একটু ভয় ভয় করছে, খুব পুরনো তো, ছাদটা তো যেন নেই, একটু কিন্তু ভয় ভয় লাগছে। পায়রা আছে জানলার খুপড়িতে খুপড়িতে, পুরো কালো হয়ে গেছে ওয়ালগুলো, এত পুরনো। এদিকটা তো পুরো জঙ্গল। পুরো ছাদটা ভেঙে গেছে, মানে একদম টপ ফ্লোরের ছাদটাও ভাঙা, আবার তার মাঝে এই ফ্লোরটাও ভেঙে গেছে, তারপরে এই ফ্লোরটাও ভেঙে গেছে, মানে 3টে তলার 3টে ফ্লোরই ভাঙা। এই এক একটা ওয়াল মোটা হচ্ছে 2 ফুট। 4 তলা ছিল এটা, 1টা ফ্লোর, 2টো ফ্লোর, 3টে ফ্লোর, 4টে ফ্লোর। 4টে ফ্লোরের ওপরে এইখানটায় একটা
ঢালাই, বাপরে আমার ঠিক মাথার উপরে প্রত্যেকটা ফ্লোরই ভেঙে পড়ে গেছে। এখন এইটুকু সরু একটা অংশ লেগে রয়েছে। রিস্ক নেওয়াটা উচিত হবে না বাবা, মাথায় পড়লে আর রক্ষে নেই।